আজকের ক্লাসে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের একটা বিখ্যাত নাটক। তার নাম হচ্ছে কিং লিয়ার। দেখো, উইলিয়াম শেক্সপিয়ার যে নাটকগুলো লিখেছেন তার মধ্যে চারটে বিখ্যাত ট্র্যাজেডি আছে। সেই চারটে বিখ্যাত ট্র্যাজেডির মধ্যে একটা হচ্ছে কিং লিয়ার। বাকিগুলো কি কি? হ্যামলেট, অথেলো এবং ম্যাকবেথ। অর্থাৎ হ্যামলেট, অথেলো, ম্যাকবেথ এবং কিং লিয়ার, এই চারটে ট্র্যাজেডিকে উইলিয়াম শেক্সপিয়ারের ফোর গ্রেট ট্র্যাজেডিজ বলা হয়। তো আজকে এটা আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস। এখানে আমরা শেক্সপিয়ার সম্পর্কে কয়েকটা কথা জানব, তারপর আমরা ডাইরেক্টলি আমাদের কিং লিয়ার সম্পর্কে জানব এবং নাটকটাকে অ্যানালাইসিস করব। তো শেক্সপিয়ারিয়ান টাইম অ্যান্ড স্টেজ এই বিষয়টা যখন আমি পড়িয়েছি তখন আমি উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে ইন ডিটেল একটা ধারণা দিয়েছি। তাও আজকে আমরা আরো কিছু কথা যেগুলো উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে জানা দরকার সেগুলো জানব। তো প্রথমেই উইলিয়াম শেক্সপিয়ারের জন্ম এবং মৃত্যু। উইলিয়াম শেক্সপিয়ারের জন্ম হচ্ছে 1564, মৃত্যু হচ্ছে 1616। অর্থাৎ তিনি লেট 16th সেঞ্চুরি এবং আর্লি 17th সেঞ্চুরিতে বিলং করছেন, 1600 শতাব্দীর শেষের দিকে এবং 1700 শতাব্দীর প্রথমের দিকে রয়েছেন উইলিয়াম শেক্সপিয়ার। অর্থাৎ আমরা যদি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের পিরিয়ডিক্যাল ডিভিশন দেখি, উইলিয়াম শেক্সপিয়ারের টাইমলাইন অনুযায়ী তিনি এলিজাবেথেন এবং জেকোবিয়ান পিরিয়ডের একজন মানুষ। আমরা জানি কুইন এলিজাবেথ দ্য ফার্স্ট ইংল্যান্ডের রানী ছিলেন। তিনি ইংল্যান্ডে রাজত্ব করেছিলেন 1558 থেকে 1603 অবধি। তার ওই যে রাজত্বকাল, তার রাজত্বকালকে বলা হয় এলিজাবেথেন পিরিয়ড। এবং তারপর কুইন এলিজাবেথের মৃত্যুর পর ইংল্যান্ডের রাজা হয় কিং জেমস দ্য ফার্স্ট। সেই কিং জেমসের নাম অনুযায়ী জেকোবিয়ান পিরিয়ড নাম দেওয়া হয়েছে, যেটা 1603 থেকে 1625 সাল অবধি বিস্তৃত রয়েছে। ওকে, তাহলে ওভারঅল আমরা এই এলিজাবেথন এবং জেকোবিয়ান পিরিয়ডকে ওভারঅল আমরা বলতে পারি রেনেসা পিরিয়ড। আমরা কি বলতে পারি? যে এটা হচ্ছে রেনেসা পিরিয়ড। অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার রেনেসা পিরিয়ডের একজন রাইটার। তার মানে বুঝতেই পারছো, রেনেসা কথার অর্থই হচ্ছে নবজাগরণ। আমাদের লিটারেচার বলো, কালচার বলো, আর্ট বলো, রিলিজিয়ন বলো, সোসাইটি বলো, সায়েন্স, টেকনোলজি, সমস্ত দিক দিয়ে নতুন নতুন চিন্তা ভাবনা, নতুন নতুন আবিষ্কার, নতুন কিছুকে জাগরণ করার যে সময়, তাকেই রেনেসা বলা হচ্ছে। নবজাগরণ মানে কি? সমস্ত দিকে আমরা নিউ দেখতে পাচ্ছি। পুরানো ধ্যান ধারণাকে ভেঙে নতুন করে কিছু এস্টাবলিশ করাকেই তো রেনেসা বলা হয়। তাহলে সেই রেনেসা পিরিয়ডের একজন মানুষ হচ্ছেন উইলিয়াম শেক্সপিয়ার। ওকে, উইলিয়াম শেক্সপিয়ার তার যদি আমরা পার্সোনাল জীবনটা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে উইলিয়াম শেক্সপিয়ার প্রথম জীবনে বেসিক্যালি একজন অ্যাক্টর ছিলেন। অর্থাৎ তিনি অ্যাক্টিং করতেন। ইংল্যান্ডে সেই সময় থিয়েটার অর্থাৎ নাটক বা ড্রামা এর কিন্তু বিরাট প্রচলন ছিল। এলিজাবেথন এবং রেনেসা পিরিয়ডে ইংল্যান্ডে নাটকের প্রচলন কিন্তু প্রচুর ছিল। তো সেই নাটকের প্রচলন যেহেতু ছিল, উইলিয়াম শেক্সপিয়ার তার লাইফের প্রথম দিকের ক্যারিয়ার হিসেবে তিনি চুজ করে নেন একজন অ্যাক্টরের ক্যারিয়ার। এবং সেই অ্যাক্টিং করতে করতে তিনি তার পার্সোনাল যে অভিজ্ঞতা, অর্থাৎ মনে করো আমি যদি অ্যাক্টিং করি বা তোমরা কেউ অ্যাক্টিং করছো,
তাহলে অ্যাক্টিং করতে করতে তোমার তো একটা অভিজ্ঞতা হবে। তাহলে শেক্সপিয়ারের সেই অ্যাক্টিং করতে করতে যে অভিজ্ঞতা হয়, সেই অভিজ্ঞতার উপর বেস করে কিন্তু তিনি পরবর্তী ক্ষেত্রে নাটক লিখতে শুরু করেন। অর্থাৎ তিনি এত নাটকে অভিনয় করেছেন, এত রকম নাটক দেখেছেন, সেই নাটকগুলোই তাকে ইন্সপায়ার করলো নাট্যকার হিসাবে নিজেকে লেখালেখি করার জন্য। এবং তিনি 1590-এর পর থেকে লেখালেখি করতে শুরু করলেন। দেখো, শেক্সপিয়ারের জন্ম হচ্ছে 1564, কিন্তু শেক্সপিয়ার লেখালেখি শুরু করছে 1590-এর পর থেকে। 1590-এর পর থেকে টুকটাক লেখালেখি শুরু করছে। আর শেক্সপিয়ার ম্যাক্সিমাম নাটকগুলো লিখতে শুরু করেছে 1600 সাল থেকে। তাহলে এত বছর শেক্সপিয়ার কি করছিল? এটাও একটা প্রশ্ন, যে 1564-তে জন্ম, তাহলে এত বছর শেক্সপিয়ার কি করছিল? এত দেরি করে কেন লেখালেখি শুরু করলো? দেখো, শেক্সপিয়ার লন্ডন চলে আসেন মোটামুটি আমাদের কি বলবো, ওই 1582 এরকম টাইমে, 1582-80 এই টাইমে উইলিয়াম শেক্সপিয়ার লন্ডন চলে আসেন গ্রাম থেকে। এবং লন্ডনে এসে তিনি কিন্তু অ্যাক্টিং শুরু করে দেন। এবং সেই অ্যাক্টিং করতে করতে কিন্তু তিনি 10 থেকে 15 বছর অ্যাক্টিং করেন। তারপর তার মধ্যে যে অভিজ্ঞতাটা জন্মায়, সেই অভিজ্ঞতার উপর বেস করে কিন্তু তিনি নাটক লিখেছেন। এটা কিন্তু একটা বিরাট বড় জিনিস। শেক্সপিয়ার যে সময় অ্যাক্টিং করতেন, সেই সময় ইংল্যান্ডের যারা নাট্যকার, অর্থাৎ শেক্সপিয়ারের আগের যারা নাট্যকার, তাদেরকে বলা হতো ইউনিভার্সিটি উইটস। কি বলা হতো? ইউনিভার্সিটি উইটস। ইউনিভার্সিটি উইটস কারা ছিলেন বাবা? কিছু রাইটার ছিলেন, মোটামুটি 7 জন রাইটার। যে 7 জন রাইটার প্রি শেক্সপিয়ারিয়ান ড্রামাটিস্ট, অর্থাৎ শেক্সপিয়ারের আগের নাট্যকার, যারা প্রত্যেকেই অক্সফোর্ড বা কেমব্রিজ ইউনিভার্সিটির সাথে অ্যাসোসিয়েটেড ছিলেন, এবং যারা নাটক লেখালেখি করতেন। এবং শেক্সপিয়ারের আগে এই লেখকগুলোর যে রাইটিংগুলো, মানে এনাদের যে নাটকগুলো, সেগুলো ছিল এলিজাবেথান পিরিয়ডের সবচেয়ে পপুলার নাটক। এবং সেই নাটকগুলো বিভিন্ন জায়গাতে যে থিয়েটার হাউসগুলো ছিল, পাবলিক এবং প্রাইভেট থিয়েটার হাউস, সেই থিয়েটার হাউসগুলোতে কিন্তু অভিনীত হতো। এবং শেক্সপিয়ার এই ইউনিভার্সিটি উইটস বা আরও যে সমস্ত নাটকগুলো এলিজাবেথান পিরিয়ডে ছিল, সেইগুলোতে তিনি কিন্তু অভিনয় করতেন। সেই ইউনিভার্সিটি উইটসদের যে নাটকগুলো, সেই নাটকগুলো কিন্তু শেক্সপিয়ারকে প্রচণ্ড পরিমাণে ইনফ্লুয়েন্স করে। অর্থাৎ শেক্সপিয়ারের জীবনে যদি আমরা অবদান দেখতে চাই, যে শেক্সপিয়ার আজকে শেক্সপিয়ার হলেন কাদের জন্য, তাহলে আমরা বলতে পারি যে ইউনিভার্সিটি উইটসরা কিন্তু বিরাট রোল প্লে করেছে। অর্থাৎ শেক্সপিয়ারের আগের যারা নাট্যকার, ওই 7 জনের মতো লোকের নাম পায়, সেই 7 জন রাইটার কিন্তু শেক্সপিয়ারকে বিরাট প্রভাবিত করেছিল। কিভাবে প্রভাবিত করেছিল? যেমন জন লিলি ছিলেন একজন ইউনিভার্সিটি উইটস। আমি ইউনিভার্সিটি উইটসের নামগুলো তোমাদের বলে দিই: জন লিলি, টমাস লজ, জর্জ পিল, টমাস কিট, রবার্ট গ্রিন, টমাস ন্যাশ, ক্রিস্টোফার মার্লো। এই যে লোকগুলো, এরা ছিল ইউনিভার্সিটি উইটস। তো এই বিভিন্ন ইউনিভার্সিটি উইটসের যে রাইটিং স্টাইল, দেখো প্রত্যেকের তো রাইটিং স্টাইল আলাদা। আমরা যতগুলো রাইটার পড়ি, প্রত্যেকটা রাইটারের মধ্যে কিন্তু একটা ইউনিকনেস পাই। অর্থাৎ একটা রাইটার অন্য রাইটার থেকে কেন আলাদা? সবাই তো গল্প লিখছে, সবাই তো কবিতা লিখছে, কিন্তু আমরা 10টা মানুষের কবিতা পড়লে 10 রকম পাই। কেন আমরা 10 রকম কবিতা পড়ি? কারণ তাদের ইউনিক রাইটিং স্টাইলের জন্য। প্রত্যেকের রাইটিং স্টাইলটা ইউনিক। তো সেই রাইটিং স্টাইলগুলো ইউনিভার্সিটি উইটসদের,
অর্থাৎ প্রি শেক্সপিয়ারিয়ান যারা ড্রামাটিস্ট, যারা শেক্সপিয়ারের আগের নাট্যকার, শেক্সপিয়ারকে প্রভাবিত করেছিল। যেমন জন লিলি, জন লিলির কাছ থেকে শেক্সপিয়ার রয়্যাল ল্যাঙ্গুয়েজ বা ইউফিমিজমের ব্যবহারটা শিখেছেন। অর্থাৎ জন লিলির ল্যাঙ্গুয়েজ খুব সুন্দর, তার নাটকে তার যে ল্যাঙ্গুয়েজটা প্রচন্ড অ্যাট্রাকটিভ ল্যাঙ্গুয়েজ। তাহলে এই অ্যাট্রাকটিভ ল্যাঙ্গুয়েজ কিন্তু শেক্সপিয়ারকে ইন্সপায়ার করেছে। শেক্সপিয়ার তার ল্যাঙ্গুয়েজে, অর্থাৎ তার নাটকগুলোতে যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছেন, যে রয়্যাল ল্যাঙ্গুয়েজের ব্যবহার করেছেন, সেই ল্যাঙ্গুয়েজটা কিন্তু তিনি জন লিলির কাছ থেকে শিখেছেন যে ল্যাঙ্গুয়েজ করতে গেলে এরকম করতে হবে। তারপর যেমন টমাস লজ, তিনি পলিটিক্যাল প্লট ব্যবহার করতেন। তার নাটকগুলো যদি আমরা প্লটগুলো দেখি, দেখতে পাবো পলিটিক্যাল, অর্থাৎ রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন। তো উইলিয়াম শেক্সপিয়ার তিনিও রাজনৈতিক নাটক লিখেছেন। শেক্সপিয়ারের জুলিয়াস সিজার বিখ্যাত একটা পলিটিক্যাল প্লে, ওর মতো রাজনীতি অন্য কোনো নাটকে তুমি পাবে না। মানে রাজনীতির যে একটা উৎস, রাজনীতি কিভাবে করতে হয়, রাজনীতির স্পিচ কমেন্টারি কেমন হয়, তুমি জুলিয়াস সিজার পড়ো, শেক্সপিয়ারে পেয়ে যাবে। তো টমাস লজ এই ব্যবহারটা করতেন। শেক্সপিয়ার টমাস লজের দ্বারা ইন্সপায়ার হলেন। আর তারপর আমরা জর্জ পিলকে দেখতে পাই। জর্জ পিল ক্রনিকল বা হিস্ট্রি প্লে লিখতেন, ঐতিহাসিক নাটক লিখতেন। সেই ঐতিহাসিক নাটক শেক্সপিয়ারও লিখেছেন। তাহলে ঐতিহাসিক নাটক লেখার প্রবণতা শেক্সপিয়ারের মধ্যে কার কাছ থেকে এসেছে? জর্জ পিলের কাছ থেকে। দেখো, যে কোনো রাইটার বাবা কারো না কারো দ্বারা ইন্সপায়ার্ড হয়। আমাদের জীবন হচ্ছে এটাই, আমরা প্রত্যেকেই কারো না কারো দ্বারা ইন্সপায়ার্ড হয়ে এগিয়ে চলি। যেমন দেখো, এই যে তোমরা আজকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করছো, ইংলিশ লিটারেচার নিয়ে পড়াশোনা করছো, কেন? তোমরাও তোমাদের সিনিয়র দাদা দিদিদের দেখেছো, তোমরাও সেই সিনিয়র দাদা দিদিদের দেখে তোমাদের মনের মধ্যেও ইচ্ছাটা জেগেছে যে না, আমি বা আমরা ইংলিশ লিটারেচার নিয়ে কন্টিনিউ করব। সেখান থেকে তোমরাও কিন্তু ইংলিশ লিটারেচার পড়াশোনা করছো। এটাই পৃথিবীর নিয়ম, আমরা প্রত্যেকে ইন্সপায়ার্ড হই। শেক্সপিয়ার তিনিও তো মানুষ, কিন্তু কোনো বাইরের প্রাণী নন। তিনিও বিভিন্ন ইউনিভার্সিটি উইটস, অর্থাৎ তার আগের যারা নাট্যকার, তাদের যে রাইটিং স্টাইল তাকে ইন্সপায়ার করছে। যেমন জর্জ পিল ক্রনিকল বা হিস্ট্রি। আবার যদি আমরা দেখি টমাস কিড, টমাস কিড রিভেঞ্জ প্লে লিখতেন, বদলা, যেখানে বদলা থাকতো, রিভেঞ্জ। শেক্সপিয়ার এই রিভেঞ্জ প্লে লেখার ধারণাটা কিন্তু টমাস কিডের কাছ থেকে ইন্সপায়ার হলেন। শেক্সপিয়ারের হ্যামলেট, হ্যামলেট হচ্ছে বিখ্যাত একটা আমাদের রিভেঞ্জ প্লে। এই যে রিভেঞ্জ প্লে লেখার ট্র্যাডিশন, এটা কিন্তু টমাস কিড প্রথম দেখালেন এলিজাবেথান পিরিয়ডে। সেখান থেকে শেক্সপিয়ারও ইন্সপায়ার্ড হলেন। এছাড়া যদি আমরা রবার্ট গ্রিনকে দেখি, রবার্ট গ্রিন তার প্লট কনস্ট্রাকশন খুব স্ট্রং হতো এবং তার নাটকে বা তার গল্পে ফিমেল ক্যারেক্টারগুলো প্রচন্ড স্ট্রং। তিনি স্ট্রং ফিমেল ক্যারেক্টার্স এবং স্ট্রং প্লট কনস্ট্রাকশন করতেন। তাহলে এই প্লট কনস্ট্রাকশনটা এবং স্ট্রং ফিমেল ক্যারেক্টার তৈরি করার যে প্রবণতা, এটা কিন্তু শেক্সপিয়ার রবার্ট গ্রিনের কাছ থেকে পেলেন। শেক্সপিয়ারের নাটকেও কিন্তু আমরা খুব সুন্দর প্লট কনস্ট্রাকশন পাই, মেন প্লট সাব প্লটে ডিভিশন পাই। এই যে কিং লিয়ার, কিং লিয়ারে দুটো প্লট, একটা মেন প্লট একটা সাব প্লট। তাহলে এই বিষয়গুলো কিন্তু রবার্ট গ্রিন ইন্সপায়ার করছেন। এছাড়া শেক্সপিয়ারের প্রত্যেকটা ক্যারেক্টার, মানে ফিমেল ক্যারেক্টারগুলো প্রচন্ড স্ট্রং। তুমি শেক্সপিয়ারের নাটক দেখো, আলোচনা করো ম্যাকবেথ, ম্যাকবেথে দেখো লেডি ম্যাকবেথ কত স্ট্রং ক্যারেক্টার, তাই না?
তুমি অ্যাজ ইউ লাইক ইট দেখো, অ্যাজ ইউ লাইক ইটের হিরোইন হচ্ছে রোজালিন্ড। রোজালিন্ড কত স্ট্রং ক্যারেক্টার। তুমি শেক্সপিয়ারের অথেলো পড়াশোনা করো, অথেলো পড়তে গিয়ে দেখবে অথেলোর যে হিরোইন ডেসডিমোনা, সেই ডেসডিমোনা কত স্ট্রং একটা ক্যারেক্টার। তাহলে এই যে ফিমেল ক্যারেক্টারগুলোকে স্ট্রং বানানোর যে প্রবণতা, এটা শেক্সপিয়ার কিন্তু রবার্ট গ্রিনের দ্বারা ইন্সপায়ার্ড হচ্ছেন। এছাড়া টমাস ন্যাশ, তিনি পিকারেক্স ট্র্যাডিশনটাকে ফলো করতেন। পিকারেক্স ট্র্যাডিশন মানে কি বাবা? অর্থাৎ সমাজ থেকে বেরিয়ে, সমাজ থেকে সমাজের বহিষ্কৃত মানুষদের গল্প, অর্থাৎ যারা সমাজের নিম্ন স্তরে, আউটকাস্ট, আউটলড, যাদেরকে আমরা সমাজ থেকে বহিষ্কৃত করেছি, সেই বহিষ্কৃত মানুষদের গল্প টমাস ন্যাশ লিখতেন। শেক্সপিয়ারও কিন্তু ইন্সপায়ার হলেন। শেক্সপিয়ারের তুমি পড়ে দেখবে অ্যাজ ইউ লাইক ইট, অ্যাজ ইউ লাইক ইটে দেখতে পাবে সমাজ থেকে বহিষ্কৃত মানুষের গল্প। সেখানে একজন রাজাকে দেখতে পাবে, তার নাম ডিউক সিনিয়র, এবং সেই রাজার দলবল, তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। রাজাকে এবং রাজার দলবলকে তাড়িয়ে দেওয়া হয়েছে রাজমহল থেকে। রাজা এখন জঙ্গলে বসবাস করে। তাহলে এই যে পিকারেক্স ট্র্যাডিশন, সমাজ থেকে আউটলড বা আউটকাস্টেড বা বিতাড়িত মানুষদের গল্প, এটাও কিন্তু শেক্সপিয়ার কাদের দ্বারা শিখলেন? ইউনিভার্সিটি উইজদের দ্বারা, টমাস ন্যাশের কাছ থেকে। এছাড়া ইউনিভার্সিটি উইজদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ক্রিস্টোফার মার্লো। ক্রিস্টোফার মার্লো শেক্সপিয়ারকে প্রচন্ড ইন্সপায়ার করেছিল। এই যে শেক্সপিয়ারের ট্র্যাজিক ক্যারেক্টার বা ট্র্যাজেডি লেখার যে প্রবণতা, এটা কিন্তু ক্রিস্টোফার মার্লোর কাছ থেকে শেক্সপিয়ার ইন্সপায়ার্ড হয়েছেন। কারণ ক্রিস্টোফার মার্লোর যতগুলো নাটক আছে, প্রত্যেকটা নাটক হচ্ছে ট্র্যাজেডি, এবং ক্রিস্টোফার মার্লো খুব সুন্দর ট্র্যাজিক ক্যারেক্টার নির্মাণ করতে পারেন। তাহলে এই যে ট্র্যাজিক ক্যারেক্টারের নির্মাণ করা এবং ট্র্যাজেডিকে কনস্ট্রাক্ট করার যে প্রবণতা, এটা কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার ক্রিস্টোফার মার্লোর কাছ থেকে প্রভাবিত হলেন। তাহলে আমরা বুঝতেই পারছি যে শেক্সপিয়ার একদিনে শেক্সপিয়ার হয়ে যাননি। শেক্সপিয়ারকে অনেক অভিজ্ঞতা অর্জন করতে হয়েছে, অনেক পরিশ্রম করতে হয়েছে, তবেই কিন্তু শেক্সপিয়ার। এটা আমাদের জীবনের নিয়ম বাবা। আমরা একদিনে প্রত্যেকেই যদি বলি যে বিরাট জায়গায় পৌঁছে যাব, একদিনে আমি সবকিছু জেনে যাব, কখনোই পসিবল নয়। তোমাকে সবকিছু জানতে হলে টাইম দিতে হবে, তোমাকে লেগে থাকতে হবে, তোমাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে। তুমি যদি এগুলো করতে পারো, তাহলে তুমিও কিন্তু লাইফে একদিন তোমার যে আসল গোল, আসল এম, সেই জায়গায় পৌঁছে যাবে। সেটা শেক্সপিয়ারকে দেখেই বুঝতে পারছি। শেক্সপিয়ার দেখো, তিনি নাটক করতেন। শেক্সপিয়ার নাট্যকার হবেন এটা তিনি ভাবেননি। শেক্সপিয়ারের বাড়িতে অভাব, টাকা পয়সা রোজগারের দরকার। শেক্সপিয়ার সেই কারণে গ্রাম থেকে শহরে এলেন। মানুষ তো এটাই করে। আমাদের নর্মাল জীবনে তো আমরা এটাই দেখতে পাই। আমাদের টাকা পয়সার অভাব, তখন আমরা কি করি? রোজগারের জন্য বিভিন্ন বাইরে যাই। যদি আমি আমার যে গ্রাম সেখানে কাজ না পাই, তখন তো আমি বাইরেই যাব। তো শেক্সপিয়ারের ক্ষেত্রে সেটাই হলো। তিনি লন্ডনে এলেন। লন্ডনে এসে কি কাজ করবেন? লন্ডনে তখন কিন্তু থিয়েটার হাউস, অর্থাৎ নাটক, নাটক দেখার এবং নাটকের প্রচলন বিরাট। শেক্সপিয়ার নাটক কোম্পানিতে কাজ করতে শুরু করলেন, এবং সেই নাটক কোম্পানিতে কাজ করতে করতেই, রুজি রোজগার করতে করতেই, দেখো অভিজ্ঞতা অর্জন করে নাটক লিখতে শুরু করলেন, এবং সেই নাটকগুলো সব বেস্ট নাটক হয়ে গেল, এবং তিনি আজকে শেক্সপিয়ার হিসাবে আমাদের কাছে পরিচিত। তাহলে এটা হচ্ছে মানুষের জীবন বাবা। শেক্সপিয়ার তিনি একজন বিখ্যাত রাইটার, কিন্তু তিনিও তো একজন সাধারণ মানুষ। তিনি নিজেকে ইমপ্রুভ করেছেন, তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আজকে এখানে। তাহলে শেক্সপিয়ার কেমন রাইটার? তিনি বেসিক্যালি একজন প্লে রাইট, একজন ড্রামাটিস্ট,
এবং একজন পোয়েট। তিনি প্লেরাইট, ড্রামাটিস্ট এবং পোয়েট। প্লেরাইট মানে যিনি নাটক লেখেন, ড্রামাটিস্ট মানে যিনি নাটক লেখেন এবং নাটকের পারফরমেন্স করেন এবং নাটকে ডিরেক্টর করেন, তাকে ড্রামাটিস্ট বলা হয়। এবং পোয়েট, পোয়েট মানে হচ্ছে কবি। কারণ শেক্সপিয়ার যেমন নাটক লিখেছেন, তার সাথে শেক্সপিয়ার কিন্তু কবিতা লিখেছেন। তার যে সনেটগুলো, বিখ্যাত সনেট, 154টা যে সনেট আছে, বিখ্যাত। এবং শেক্সপিয়ারকে বলা হয় ইংল্যান্ডের ন্যাশনাল পোয়েট এবং বার্ড অফ অ্যাভন। বার্ড মানে হচ্ছে পোয়েট, BARD, এটা কিন্তু BIRD নয়, BARD, বার্ড। বার্ড মিন্স পোয়েট। পোয়েট অফ অ্যাভন। অ্যাভন হচ্ছে তার বার্থ প্লেস, অ্যাভন হচ্ছে শেক্সপিয়ারের বাড়ি। তাহলে অ্যাভনের কবি এবং ইংল্যান্ডের জাতীয় কবি। যেমন আমাদের দেশের জাতীয় কবি হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ টেগর, রবি ঠাকুরকে আমরা আমাদের ন্যাশনাল পোয়েট বলি। ঠিক সেই রকমই উইলিয়াম শেক্সপিয়ার আপাত দিক দিয়ে ইংল্যান্ডের ন্যাশনাল পোয়েট এবং তিনি বার্ড অফ অ্যাভন। তিনি তার ক্যারিয়ারে 39টা নাটক, 154টা সনেট এবং 3টে লং ন্যারেটিভ পোয়েম লিখেছেন। 39টা নাটক লিখেছেন। এই যে নাটকের এই সংখ্যাটা কিন্তু অনেকটা কনফিউজিং। এটা এখনো আমরা প্রুফ পাইনি যে কতগুলো নাটক এক্স্যাক্টলি লিখেছেন। কেউ কেউ বলে 37টা, কেউ কেউ বলে 39টা, আবার কেউ কেউ বলে 43টা। এটা আমরা বিভিন্ন সংখ্যা পাই। তো আমরা মাঝামাঝি একটা ধরেছি যে শেক্সপিয়ার 39টা নাটক লিখেছেন। ঠিক আছে, 154টা সনেট, আর 154টা সনেট আছে এবং 3টে লং ন্যারেটিভ পোয়েম, 3টে দীর্ঘ কবিতা, এটা শেক্সপিয়ার লিখেছেন। এবং তার বিখ্যাত 4টে ট্র্যাজেডি, হ্যামলেট, অথেলো, কিং লিয়ার, ম্যাকবেথ, ওয়ার্ল্ড ওয়াইড রেকগনাইজড। পৃথিবীর সব জায়গায় এই হ্যামলেট, অথেলো, কিং লিয়ার, ম্যাকবেথ পড়ানো হয়। যে কোনো ইউনিভার্সিটি, যে কোনো স্থান, যে কোনো দেশ যদি ইংলিশ লিটারেচার পড়তে চায়, তাহলে হ্যামলেট, অথেলো, কিং লিয়ার, ম্যাকবেথ যদি না পড়ে, তাহলে সেই ইংলিশ লিটারেচার পড়াটাই ইনকমপ্লিট হয়ে যায়। আমরাও দেখো আমাদের সিলেবাসে কিং লিয়ার পড়ছি, আবার আমরা অন্য কোনো সিলেবাস যদি দেখি ইউনিভার্সিটির, সেখানেও কিন্তু আমরা শেক্সপিয়ারের এই হ্যামলেট, অথেলো, কিং লিয়ার, ম্যাকবেথের মধ্যে কোনো না কোনো একটা নাটককে পাবই। এতটাই তিনি পপুলার, বা এই নাটকগুলো এতটাই পপুলার, গ্রেট ট্র্যাজেডি বলা হয়। এছাড়া শেক্সপিয়ারের কিছু গ্রেট কমেডিও আছে, যেমন অ্যাজ ইউ লাইক ইট, টুয়েলথ নাইট, এ মিডসামার নাইটস ড্রিম, দ্য মার্চেন্ট অফ ভেনিস। এই যে নাটকগুলো, এগুলো বিখ্যাত বিখ্যাত কমেডি। যেমন ট্র্যাজেডিগুলোও বিখ্যাত, এই কমেডিগুলোও বিখ্যাত। তো শেক্সপিয়ারের এই পপুলারিটি এতটাই যে সেই সময়কার শেক্সপিয়ারের একজন কন্টেম্পোরারি রাইটার, বেন জনসন, সমসাময়িক লেখক, তিনি শেক্সপিয়ারের সময়কার লেখক, তিনি শেক্সপিয়ার সম্পর্কে একটা বিখ্যাত কথা বলেছেন। তিনি কি বলেছেন? যে শেক্সপিয়ার ইজ নট অফ অ্যান এজ বাট ফর অল টাইম। শেক্সপিয়ার বা শেক্সপিয়ারের নাটকগুলো কোনো পার্টিকুলার একটা যুগের জন্য নয়। শেক্সপিয়ারের নাটক প্রত্যেকটা যুগে আমাদের কাছে প্রয়োজন। শেক্সপিয়ার একজন যুগান্তকারী লেখক। সত্যি তো, শেক্সপিয়ার কোন 400-500 বছর আগে লিখে গেছেন, কিন্তু শেক্সপিয়ারের নাটকগুলোর যে কথাগুলো, সেই কথাগুলো আজকেও আমাদের জীবনে রেলেভেন্ট। ইভেন আমরা যদি 100 বছর এগিয়েও যাই, আরও 100 বছর পরেও কিন্তু শেক্সপিয়ারের সেই কথাগুলো, নাটকের সেই অমৃত প্রাণীগুলো এখনো অবধি বা আগামী ফিউচারেও কিন্তু আমাদের কাছে অমৃত হয়েই থাকবে। এটাই তো শেক্সপিয়ার। এরা ভবিষ্যৎ দ্রষ্টা, ভবিষ্যৎ দেখতে পেত। তুমি ভাবো তো রবি ঠাকুরের লেখা কতটা আধুনিক লেখা,
রবি ঠাকুর যখন লিখছেন সেই লেখাগুলো আমরা এখনো যদি পড়ি, এখনো আমাদের কতটা মনে টাচ করে যায়, আমাদের সাথে কত রিলেভেন্ট। রবি ঠাকুরের গান ভেবে দেখো, রবি ঠাকুরের গান যেন আমাদের জীবনের কথা বলে। আমরা আমাদের লাইফের ডেসক্রিপশন পাই রবি ঠাকুরের গানে, তাই না? তিনি কোন সময় লিখেছেন, আজ থেকে প্রায় 100 বছর আগে লিখেছেন তার গানগুলো, কিন্তু সেই গানগুলো আজকেও রিলেভেন্ট, কারণ এনারা ভবিষ্যৎ দ্রষ্টা, এনারা সব সময় আধুনিক। এনাদেরকে পার্টিকুলার কোনো যুগ, পার্টিকুলার কোনো টাইমে আমরা সীমাবদ্ধ করতে পারি না। এনারা সব সময়ের লেখক, এনাদের লেখা সব সময় আমাদের জীবনে প্রভাব বিস্তার করে। ওকে, নেক্সট দেখো আমরা কিং লিয়ার নাটক সম্পর্কে জানব। দেখো, এই যে কিং লিয়ার, এই নাটকটার সম্পূর্ণ টাইটেল হচ্ছে দ্য ট্র্যাজেডি অফ কিং লিয়ার, অর্থাৎ এটা একটা ট্র্যাজেডি, একটা ট্র্যাজিক প্লে। ওই যে 4টে গ্রেট ট্র্যাজেডি তার মধ্যে একটা। নাটকটা লেখা কখন হচ্ছে বাবা? নাটকটা লেখা হচ্ছে সামটাইম বিটুইন 1603 অ্যান্ড 1606, অর্থাৎ আমরা এক্স্যাক্ট ডেট বলতে পারবো না, আমরা মোটামুটি বলতে পারি যে 1603 থেকে 1606 মধ্যে লেখা হয়েছে। ওকে, দেখো, নাটক লেখা হয় পারফর্ম করার জন্য, নাটকের এটাই কাজ। আর সেই সময় এলিজাবেথান পিরিয়ড, নাটক কিন্তু বিরাট পপুলার, মানে মানুষ দলে দলে ভিড় করে নাটক দেখতে যেত। আজকে আর সেটা হয় না। আজকে এই ইন্টারনেট মোবাইলের যুগে আজকে আমরা সিনেমা দেখতে যাওয়া, সিনেমা হলে বা কোনো জায়গায় নাটক হচ্ছে, নাটক দেখতে যাওয়া, বা যাত্রাপালা হচ্ছে, যাত্রাপালা দেখতে যাওয়া, এই বিষয়গুলো থেকে অনেক দূরে সরে এসেছি। কিন্তু ভেবে দেখো, আজ থেকে 400 বছর আগে মানুষের কাছে এন্টারটেনমেন্ট বলতে ছিল ওগুলোই। এখন তো তোমাদের কাছে এন্টারটেনমেন্টের বিরাট বিরাট ব্যাপার রয়েছে, অনেক বিষয় রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, আরো কত কিছু, আরো কত কিছু আছে। কিন্তু সেই সময় তো এত কিছু ছিল না। তাহলে মানুষ তার বিনোদনটাকে উপভোগ করার জন্য মানুষ যেত। তো শেক্সপিয়ার তার এই নাটক যখন লিখলেন, এই নাটকটা পারফর্ম কোথায় হলো, কোথায় নাটকটা প্রথম অভিনয় হলো? শেক্সপিয়ারের এই নাটকটা প্রথম অভিনীত হয় একটা অনুষ্ঠানে। অনুষ্ঠানের নাম হচ্ছে সেন্ট স্টিফেন্স ডে, একটা খ্রিস্টান অনুষ্ঠান, একটা মেলা টাইপের। সেই মেলাটা কখন হয়েছিল? 26শে ডিসেম্বর, সালটা হচ্ছে 1606। অর্থাৎ খ্রিস্টান ধর্মে সেন্ট স্টিফেন্স ডে প্রত্যেক বছরই 26 ডিসেম্বর পালন করা হয়। ওই জন্য দেখবে 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি অবধি একবারই ছুটি থাকে, কারণ 25শে ডিসেম্বর থেকে পরপর প্রত্যেকটা দিন খ্রিস্টান ধর্মের কোনো না কোনো অনুষ্ঠান থাকে। 25, 26, 27, 28, 29, 30, 31, 1, প্রত্যেকটা দিন খ্রিস্টান ধর্মে কিছু না কিছু অনুষ্ঠান থাকেই। আমরা শুধু 25 ডিসেম্বরটাই জানি যে ক্রিসমাস টাইম, আমরা মেরি ক্রিসমাস উইশ করি প্রত্যেক, কিন্তু ওই 25 ছাড়াও বাকি ডেটগুলো ইম্পর্টেন্ট, তো আমরা জানি না। তো 26 ডিসেম্বর খ্রিস্টান ধর্মে সেন্ট স্টিফেন্স ডে পালন করা হয়, একটা অনুষ্ঠান, একটা আনন্দ অনুষ্ঠান। সেই আনন্দ অনুষ্ঠানের দিন কিন্তু নাটকটা প্রথম পারফর্ম করা হয়েছিল। তারপর এই নাটকটা আবার পারফর্ম হয়। স্টেশনার্স রেজিস্টার, এটা একটা রেজিস্টার সেই সময়টা, যেখানে বিভিন্ন নাটকের পারফরমেন্স ডেটগুলোকে রেকর্ড করে রাখা হতো। রেজিস্টার খাতা মানে বুঝতেই পারছো, আমাদের তোমরা যখন স্কুলে পড়তে বা কলেজে বা ইউনিভার্সিটিতে পড়ো, তোমাদের একটা রেজিস্টার খাতা আছে, সেখানে তোমাদের নাম, ঠিকানা, রোল নাম্বার লেখা আছে। সেই রকমই ইংল্যান্ডে যে নাটকগুলো হতো, সেই নাটকগুলোর একটা রেজিস্টার খাতা ছিল, তার নাম হচ্ছে স্টেশনার্স রেজিস্টার।
স্টেশনারি একটা কোম্পানি, সেই কোম্পানি তাদের রেজিস্টারে লিখে রাখতো। তারা বেসিক্যালি কপিরাইট প্রোভাইড করত। এই কোম্পানির কাজ ছিল কপিরাইট প্রোভাইড করা। এখন নাটকের ক্ষেত্রে তো কপিরাইট দরকার, তাহলে মনে করো আমি একটা ভালো নাটক লিখলাম, আমার নাটকটা তো অন্য লোক চুরি করে নেবে, তাই না? তাহলে যাতে চুরি টুরি না হয়ে যায়, এই স্টেশনারি রেজিস্টার্স এদের কাজ ছিল নাটকটার কপিরাইটটাকে ধরে রাখা। তো সেই স্টেশনারি রেজিস্টার অনুযায়ী এই নাটকটার আবার পারফরমেন্স হয় শেক্সপিয়ারের সময়ে কিং জেমস দ্য ফার্স্টের শাসনকালে। অর্থাৎ কিং জেমস দ্য ফার্স্ট আবার এটাকে পারফর্ম করায় এবং সেই পারফরমেন্সটা 26শে ডিসেম্বরই হয়। ঠিক আছে, 26শে ডিসেম্বরই হয় রাজা জেমস দ্য ফার্স্টের শাসনে, সেন্ট স্টিফেন্স ডেতে। তাহলে দেখো আমরা দেখতে পেয়ে গেলাম যে 26শে ডিসেম্বর 1606 এর যে অভিনয়টা হচ্ছে, এই অভিনয়টা কে করাচ্ছেন? কিং জেমস দ্য ফার্স্ট। রাজা খরচা দিচ্ছেন, রাজা থিয়েটার হাউসের অ্যারেঞ্জমেন্ট করছেন এবং রাজার উদ্যোগে এটা পারফর্ম হচ্ছে, তাই না? কিন্তু আমরা আরেকটা কথাও জেনে রাখবো, কোনো ডাইরেক্ট এভিডেন্স কিন্তু নেই যে কখন নাটকটা লেখা হয়েছে বা কখন পারফরমেন্স হয়েছে। এগুলো বিভিন্ন রিসার্চারদের মতামত, যারা শেক্সপিয়ারকে নিয়ে রিসার্চ করেছেন তারা বিভিন্ন আর্টিকেল, বিভিন্ন রিসার্চ বুকে মেনশন করেছেন যে এই সময় লেখা হয়েছিল এবং এই সময় পারফর্ম হয়েছিল। তোমাদের যদি কোয়েশ্চেন আসে তোমরা কিন্তু এই ডেটটাই লিখবে। তোমাদের এমসিকিউ প্রশ্ন এলো মনে করো যে কখন প্রথম পারফর্ম হয়, তখন কিন্তু 26শে ডিসেম্বর 1606 এটাকেই লিখতে হবে। ওকে, কখন লেখা হয় তখন কিন্তু 1603 থেকে 1606 এর মধ্যে তোমাদের এটাই লিখতে হবে। এগুলো মাথায় রাখবে। বাট আমি তোমাদের এটাও জানিয়ে রাখলাম যে এগুলো কিন্তু ডাইরেক্ট এভিডেন্স নয়, এগুলো বিভিন্ন রিসার্চারদের মতামত এবং এগুলোর উপর বেস করেই মোটামুটি আমরা ধরে নিয়েছি যে এই সময় পারফর্ম হয়েছিল এবং এই সময় লেখালেখি হয়েছিল। ওকে, নেক্সট পাবলিকেশন। নাটকটা কখন পাবলিশড হলো? দেখো শেক্সপিয়ারের সমস্ত নাটক পাবলিশড হয়েছিল 1623-এ ফার্স্ট ফোলিওতে, কিন্তু তার আগেও এই নাটকটা পারফর্ম হওয়ার পর পাবলিশড হয়েছিল। প্রথম পাবলিশড হয়েছিল 1608 সালে কোয়ার্টো 1-এ, সেকেন্ড হয়েছিল 1619 কোয়ার্টো 2, থার্ড এবং ফাইনাল পাবলিকেশন 1623-এ ফার্স্ট ফোলিও এডিশন। তাহলে এই তিনটে আমরা পাবলিকেশন ডেট পাই। কোয়ার্টো এডিশনে 1608, তারপর 1619, আর ফোলিও এডিশনে 1623-এ। ওকে, তাহলে তিনটে আমরা কি পাচ্ছি? পাবলিকেশন পাচ্ছি। এই জন্য নাটকটা তিনটে ভ্যারিয়েশন তৈরি হয়ে গেছে এবং যারা আমরা যে নাটকটা এখন পড়ছি এটা বাবা মডার্ন টেক্সট, অর্থাৎ এই কিং লিয়ার নাটকের তিনটে ভ্যারিয়েশন আছে। মানে কোয়ার্টো 1-এ যখন পাবলিশড হলো সেখানে কিছু কিছু জিনিস এক্সট্রা আছে, কোয়ার্টো 2-তে যখন পাবলিশড হলো সেখানেও আবার কিছু জিনিস এক্সট্রা, কিছু জিনিস বাদ দেওয়া হয়েছে। আবার 1623-তে ফার্স্ট ফোলিওতে যখন পাবলিশড হলো সেখানে কোয়ার্টো 1 কোয়ার্টো 2 দুটোকে মিলিয়ে কিছু তৈরি করা হলো। কিন্তু এখন যে টেক্সটগুলো আমরা পড়ছি এগুলো মডার্ন টেক্সট এবং মডার্ন রিসার্চাররা তিনটে টেক্সটকে মিলিয়ে 1608, 1619 এবং 1623 তিনটেকে মিলিয়ে তারা এডিট করে মোটামুটি একটা মডার্ন টেক্সট বানিয়েছেন, যে টেক্সটটা এখন ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড। অর্থাৎ শেক্সপিয়ার অরিজিনালি যেটা লিখেছিলেন আমরা সেই অরিজিনাল লেখাটা এখন আর পড়ছি না বাবা। হ্যাঁ, তা বলে আমূল পরিবর্তন হয়ে গেছে এরকম নয়। শেক্সপিয়ার লিখলেন মনে করো 100%, মধ্যে 90% পরিবর্তন হয়ে গেছে, না বাবা, এরকম কোনো ব্যাপার নয়। 100%-এর মধ্যে 90% শেক্সপিয়ারেরই কথা, 10% বিভিন্ন এডিটররা
তাদের এডিশন করে অ্যাড করেছেন। ঠিক আছে, আজকে যে নাটক আমরা পড়ছি, অর্থাৎ আজকে আমরা যখন টেক্সটটা পড়ি বা টেক্সটটা পড়বো, এই মডার্ন টেক্সটটা হচ্ছে এই তিনটে টেক্সটের সমাহার। 1608, 1619 এবং 1623, এই তিনটাকে রিসার্চাররা কি করেছেন, মডার্ন টেক্সট বানিয়েছেন। বেশি ফার্স্ট ফোলিওটাই অ্যাকসেপ্টেড, এই ফোলিও ভার্সনটাই কিন্তু অ্যাকসেপ্টেড। তাহলে পাবলিকেশনের তিনটে ডেট পেলাম। ফার্স্ট ফোলিওতে 1623, কোয়ার্টোতে 1608, 1619। এবার তোমাদের যদি মনে করো কোয়েশ্চেন আসে যে শেক্সপিয়ারের কিং লিয়ার কখন পাবলিশড হয়েছিল, সেখানে এই তিনটে ডেটের মধ্যে যে ডেটটা থাকবে সেই ডেটটাই হবে। যদি 1608 থাকে 1608 হবে, 1619 থাকে 1619 হবে, 1623 থাকলে 1623 হবে। কখনোই কোথাও তিনটে ডেট থাকবে না, এটাও বলে দিই যে কখনো কোথাও তিনটে ডেট একসাথে থাকবে না। হ্যাঁ, তিনটে ডেট একসাথে থাকতে পারে, কারণ কোয়েশ্চেনটা আলাদা হবে, কারণ কোয়েশ্চেনটা মেনশন করে দেওয়া হবে যে প্রথম কোয়ার্টো এডিশন কখন পাবলিশড হলো, প্রথম ফোলিও এডিশন কখন পাবলিশড হলো, সেকেন্ড কোয়ার্টো এডিশন কখন পাবলিশড হলো, এইভাবে এই কথাগুলো মেনশন করা থাকবে। আর অ্যাকচুয়ালি যদি শুধু জানতে চাই কখন পাবলিশড হয়েছিল, তখন তোমাদের 1608, 1619 বা 1623 এই তিনটের মধ্যে একটা ডেট লিখলেই হবে, আর অপশানে তিনটের মধ্যে যে কোনো একটাই দেওয়া থাকবে। তাহলে পাবলিকেশন জানলাম। নেক্সট হচ্ছে সোর্সেস। শেক্সপিয়ার যে নাটকটা লিখলেন, নাটকটার কি কি সোর্স ব্যবহার করলেন, অর্থাৎ গল্পটা তিনি কোথা থেকে ইন্সপায়ার হলেন, কোথা থেকে গল্পটা লিখলেন। দেখো, শেক্সপিয়ারের ম্যাক্সিমাম গল্প শেক্সপিয়ার কোনো না কোনো অন্য গল্পের দ্বারা, অন্য কোনো স্টোরির দ্বারা ইন্সপায়ার্ড হয়েছে। যেমন আমরা যদি ম্যাকবেথ দেখি, ম্যাকবেথ হচ্ছে টোটালটাই হলিনসেডের ক্রনিকেলের দ্বারা। রাফায়েল হলিনসেড বলে একজন ঐতিহাসিক মানুষ ছিলেন, একজন হিস্টোরিয়ান ছিলেন। তিনি একটা ইতিহাস বই লিখেছিলেন, সেই ইতিহাস বইটার নাম হচ্ছে ক্রনিকলস। তো ওই যে ইতিহাস বইটা ইন্সপায়ার করেছিল শেক্সপিয়ারকে, এবং সেখান থেকে তিনি গল্প, মানে ম্যাকবেথের গল্পটা লিখেছেন। ঠিক সেই রকমই কিং লিয়ারের যে সোর্স, সেই সোর্সগুলো কি বাবা? দেখো, কিং লিয়ারে আমরা যে সোর্সগুলো পাই, আমি তিনটে, চারটে, পাঁচটা সোর্সের কথা বলছি, তাই না? প্রথম সোর্স, কিং লিয়ারের গল্প ইংল্যান্ডের একজন রাজার, তার নাম হচ্ছে ব্রাইটনস লেয়ার। এই ব্রাইটনস লেয়ারের গল্প। তাহলে প্রথম সোর্স হচ্ছে সেই সময়, অর্থাৎ শেক্সপিয়ারের আগে, অনেক আগে একজন রাজা ছিলেন, শেক্সপিয়ারের জন্মের প্রায় 500-600 বছর আগে। সেই রাজার নাম ছিল ব্রাইটনস লিয়ার। সেই ব্রাইটনস লিয়ারের গল্প শেক্সপিয়ারকে ইন্সপায়ার করে। শেক্সপিয়ার এই গল্পটা কার কাছে জানলেন? কারণ ব্রাইটনস লিয়ার তো শেক্সপিয়ারের সময়কার রাজা নয়, শেক্সপিয়ারের জন্মের 500-600 বছর আগেকার রাজা। তো এই গল্পটা শেক্সপিয়ার জানলেন জিওফ্রে অফ মনমাউথ বলে একজন রাইটারের কাছ থেকে। এই জিওফ্রে অফ মনমাউথ তিনি একটা ইতিহাস বই লিখেছেন, বইটার নাম হচ্ছে হিস্ট্রি অব দ্য কিংস অফ ব্রিটেন, যেটা 1136-এ লেখা হয়েছিল। হিস্ট্রি অব দ্য কিংস অফ ব্রিটেন 1136-এ লেখা একটা বই। এই বইটায় ব্রিটেনের যারা রাজা, ব্রিটেন মানে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং আয়ারল্যান্ড, এই চারটেকে মিলিয়ে ব্রিটেন বলা হয়। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং আয়ারল্যান্ড, এই চারটে দেশকে মিলিয়ে বলা হয় ব্রিটেন। তো এই জিওফ্রে অফ মনমাউথ তিনি হিস্ট্রি অব দ্য কিংস অফ ব্রিটেন এই বইটিতে ব্রিটেনের রাজাদের গল্প লিখেছেন, তাদের ইতিহাস তুলে ধরেছে। 1136-এর বই। তো সেখানে শেক্সপিয়ার ব্রাইটনস লেয়ারের গল্প পান।
এটাকে একটা সোর্স বলতে পারি, এটাকে প্রাইমারি সোর্স বলতে পারি। যে জিওফ্রে অফ মনমাউথের হিস্ট্রি অফ দ্য কিংস অফ ব্রিটেন, এই বইটা প্রাইমারি সোর্স, প্রশ্ন আসতেই পারে। এছাড়াও আমরা কিছু আরো সেকেন্ডারি সোর্সেস পাই, যেমন রাফায়েল হলিনসেডের যে ক্রনিকল, তার নাম হচ্ছে দ্য ক্রনিকলস অফ ইংল্যান্ড, স্কটল্যান্ড অ্যান্ড আয়ারল্যান্ড বাই রাফায়েল হলিনসেড, যেটা 1587-তে পাবলিশ হয়েছিল। এটাও একটা ইতিহাস বই। এই ইতিহাস বইটা আমাদের উইলিয়াম শেক্সপিয়ারকে ইন্সপায়ার করেছিল। এছাড়া আমরা আগেই যেটা বললাম, জিওফ্রে অফ মনমাউথের হিস্ট্রি অফ দ্য কিংস অফ ব্রিটেন 1136-এ, যেটা ল্যাটিন ভাষায় লেখা হয়েছিল। ল্যাটিন ভাষায় নাম ছিল হিস্টোরিয়া রেগাম ব্রিটেনিয়া, হিস্টোরিয়া রেগাম ব্রিটেনিয়া। তো এই বইটা কিন্তু আমরা সোর্স হিসাবে দেখতে পারি। দুটো প্রাইমারি সোর্স পাচ্ছি, একটা হচ্ছে জিওফ্রে অফ মনমাউথের হিস্ট্রি অফ দ্য কিংস অফ ব্রিটেন, সেকেন্ড হচ্ছে রাফায়েল হলিনসেডের দ্য ক্রনিকলস অফ ইংল্যান্ড, স্কটল্যান্ড অ্যান্ড আয়ারল্যান্ড, যেটা 1587-তে পাবলিশড হয়েছিল। এই দুটো বই হচ্ছে সোর্স। সেকেন্ড আমরা বলতে পারি এডমান্ড স্পেন্সারের 1590-এর লেখা কবিতা দ্য ফেয়ারি কুইন। দ্য ফেয়ারি কুইন বলে একটা কবিতা 1590 সালে লিখেছেন এবং পাবলিশ করেছেন। এখানে একটা কর্ডেলিয়া নামে ক্যারেক্টার পাই, তাই না? সেই কর্ডেলিয়ার যে চরিত্রটা কিং লিয়ার নাটকেও রয়েছে, এই কর্ডেলিয়ার চরিত্রটা শেক্সপিয়ার কিন্তু এই ফেয়ারি কুইনি বলে যে এডমান্ড স্পেন্সারের রাইটিংটা রয়েছে, এটার দ্বারা ইন্সপায়ার হয়েছে। এছাড়া আমরা যদি আরো সোর্স আলোচনা করি, যেমন এই নাটকের যে সাব প্লটটা, কিং লিয়ারের দুটো প্লট আছে, একটা মেন প্লটে রাজা লিয়ারের গল্প, রাজা লিয়ার এবং তার 3 মেয়ের গল্প, আর সাব প্লটে আর্ল অফ গ্লসেস্টার এবং তার 2 ছেলের গল্প। ঠিক আছে? তাহলে এই যে কিং লিয়ার নাটকের যে সাব প্লট, এই সাব প্লটটা উইলিয়াম শেক্সপিয়ার গল্পটা কোথায় পেলেন? সাব প্লটে আমরা গ্লসেস্টার এবং তার 2 ছেলে এডগার এবং এডমান্ডকে পাই। এটা পাচ্ছেন তিনি ফিলিপ সিডনির লেখা বিখ্যাত বই কাউন্টেস অফ পেমব্রোকস আর্কেডিয়া, যেটা 1580 থেকে 1590-এর মধ্যে লেখা হয়েছে এবং পাবলিশড হয়েছে। তাহলে ভাবো, শেক্সপিয়ার বাবা শুধুই শেক্সপিয়ার নয়, লোকটা কত খেটেছেন, কত পড়াশোনা করেছেন, কত জেনেছেন, তবেই এত সুন্দর সুন্দর গল্প লিখেছেন, এত সুন্দর সুন্দর নাটক বানিয়েছেন এবং নাটকের চরিত্রগুলো তার এত সুন্দর। এছাড়া আমরা বলতে পারি সেই সময়কার 1605-এর একটা নাটক, তার নাম ছিল কিং লেয়ার। একটা অ্যানোনিমাস প্লে, অর্থাৎ এর রাইটারের নাম আমরা জানি না। তো এই নাটকটাও কিন্তু 1605-এ লেখা হয়েছে। এটাও কিছুটা হলো শেক্সপিয়ারকে সাহায্য করেছিল তার গল্পটাকে তৈরি করার জন্য। ঠিক আছে? তো মোটামুটি 5টা সোর্স পাই, আরো অনেক সোর্স আছে বাবা। শেক্সপিয়ার এক জায়গা থেকে গল্পটা লেখেননি, আরো অনেক তিনি পড়াশোনা করেছেন, আরো অনেক জিনিস জেনেছেন, সবকিছু জেনে শুনে লিখেছেন। বাট আমরা এইগুলো মোটামুটি বলতে পারি যে প্রাইমারি সোর্স, এই 5টা বই আমরা পাই। তাহলে দেখো, আমরা সোর্স জানলাম। এ সমস্ত প্রশ্ন হয়, এমসিকিউতে হয়, বিভিন্ন পরীক্ষাতে, ইউজিসি নেট, সেট, গেট, টিজিটি, পিজিটি, এসএলএসটি, বিভিন্ন যে এক্সাম যেখানে সিলেবাসের মধ্যে কিং লিয়ার থাকবে, তখন এই ডিটেল প্রশ্নগুলোই করে, এগুলো জানতে চায়। সেই কারণে আমি তোমাদের ইন ডিটেল আলোচনা করে দিচ্ছি, যাতে তোমাদের কোনো প্রবলেম না থাকে, ইন ফিউচারও তোমরা যেন কিং লিয়ার ভালোভাবে পড়াশোনা করতে পারো। নেক্সট হচ্ছে এর জেনরা, কোন ক্যাটাগরির নাটক এটা? ইট ইজ আ ট্র্যাজেডি, এটা একটা দুঃখের নাটক। কমেডি আর ট্র্যাজেডি বেসিক পার্থক্য হচ্ছে
কমেডি মানে আনন্দের নাটক আর ট্র্যাজেডি মানে দুঃখের নাটক। এটা বেসিক আমাদের ধারণা প্রত্যেকের। আমরা যারা সাধারণ মানুষ আমরা এটাই বুঝি কমেডি আর ট্র্যাজেডির মধ্যে। বাট কমেডি ট্র্যাজেডি এগুলো আরো বিশাল গভীরতা রয়েছে। ট্র্যাজেডির কনসেপ্ট আমরা অ্যারিস্টটলের কাছে পাই। অ্যারিস্টটলের বিখ্যাত বই পোয়েটিক্স, বিখ্যাত একটা ক্রিটিসিজম বই, সেখানে অ্যারিস্টটল ট্র্যাজেডির কথা বলেছেন। তো সেই অ্যারিস্টটলের ডেফিনিশন অনুযায়ী ট্র্যাজেডি কি বাবা? Tragedy, says Aristotle, is an imitation of an action that is serious, complete, and of a certain magnitude through pity and fear, effecting the proper purgation of these emotions. এটা ডিফাইন করছেন। দেখো মাঝখানে ডট 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 দেওয়া আছে, মানে এখানে আরো অনেক কিছু ছিল, ওগুলো আমাদের দরকার নেই, তাই আমরা বলিনি। ঠিক আছে, তাহলে দেখো ট্র্যাজেডির ডেফিনেশন কি। ট্র্যাজেডির ডেফিনেশনে অ্যারিস্টটল বলছেন ট্র্যাজেডি হচ্ছে একটা ইমিটেশন বা মাইমেসিস। ইমিটেশনকে গ্রিক ভাষায় বলা হয় মাইমেসিস, মানে অ্যারিস্টটল তো গ্রিক রাইটার, তিনি গ্রিক ভাষায় লিখেছেন। ইমিটেশন অফ অ্যান অ্যাকশন, কোনো একটা ঘটনার ইমিটেট করা। ইমিটেট মানে কি? পুনরায় সেটাকে প্রকাশ করা, কপি করা। কেমন ঘটনাকে কপি করা হচ্ছে? যে ঘটনাটা সিরিয়াস, যে ঘটনাটা সিরিয়াস, যে ঘটনাটা কমপ্লিট, সম্পূর্ণ, যে ঘটনাটার একটা সার্টেন ম্যাগনিটিউড রয়েছে, যার একটা গুরুত্ব রয়েছে, যার একটা উচ্চতা রয়েছে, সেই ঘটনাকে ইমিটেট করা বা মাইমেসিস করা বা সেই ঘটনাকে পুনরায় তুলে ধরা বা কপি করা, এবং সেই ঘটনার মধ্যে পিটি এবং ফিয়ারকে তুলে ধরা। ঘটনাটা যখন আমি বলবো, যারা আমার ঘটনাটা শুনবে বা পড়বে বা দেখবে, তাদের মধ্যে ভয় তৈরি হবে, আবার তাদের মধ্যে করুণা তৈরি হবে, এবং এই ভয় এবং করুণা আমাদের ভেতরের যে ইমোশনগুলোকে বহিঃপ্রকাশ করবে, তাকেই বলা হয় ট্র্যাজেডি। দেখো ডেফিনেশনটা এবার একটু ম্যাচ করিয়ে নাও ম্যাকবেথের সাথে। কেন ম্যাকবেথের এক্সাম্পল দিচ্ছি? কারণ ম্যাকবেথ তোমরা সবাই পড়েছো গ্র্যাজুয়েশনে, তোমাদের একটা নলেজ আছে, ধারণা আছে। ম্যাকবেথে দেখো, ম্যাকবেথের ঘটনা কিন্তু সিরিয়াস, রাজার ঘটনা, একদম খুনের ঘটনা, সিরিয়াস ঘটনা। ম্যাকবেথের ঘটনা কিন্তু কমপ্লিট, এবং ম্যাকবেথের ঘটনার কিন্তু একটা ম্যাগনিটিউড আছে। তাহলে সেই ম্যাকবেথের ঘটনাকে তুলে ধরা হচ্ছে, ইমিটেট করা হচ্ছে। এবং ম্যাকবেথ যখন আমরা পড়ি, ম্যাকবেথ পড়তে পড়তে কিন্তু আমাদের মধ্যে পিটি ফিয়ার দুটোই তৈরি হয়। কখনো কখনো ম্যাকবেথকে দেখে ভয় লাগে, এই লোকটা কতটা ডেঞ্জারাস হয়ে গেছে। আবার কখনো কখনো ম্যাকবেথের দুঃখ দেখে আমাদের কষ্ট হয়, করুণা হয়, পিটি হয়, এবং এর মাধ্যমেই কিন্তু আমাদের ভেতরকার ইমোশনগুলো বেরিয়ে আসতে থাকে। তাহলে অ্যারিস্টটল বলল সেটাই ট্র্যাজেডি। অ্যারিস্টটল সেটাই বলল ট্র্যাজেডি। তাহলে ট্র্যাজেডির যে মেন হিরো বা যারা প্রোটাগনিস্ট বা যে প্রোটাগনিস্ট, তাকে বলা হয় ট্র্যাজিক ক্যারেক্টার। ট্র্যাজেডিতে একটা ট্র্যাজিক ক্যারেক্টার থাকবে। ম্যাকবেথ ট্র্যাজেডি, ম্যাকবেথের ট্র্যাজিক ক্যারেক্টার কে? ম্যাকবেথ নিজে। কিং লিয়ার একটা ট্র্যাজেডি, কিং লিয়ারের ট্র্যাজিক ক্যারেক্টার কে? কিং লিয়ার নিজে। অথেলো একটা ট্র্যাজেডি, অথেলোর ট্র্যাজিক ক্যারেক্টার কে? অথেলো নিজে। হ্যামলেট একটা ট্র্যাজেডি, হ্যামলেটের ট্র্যাজিক ক্যারেক্টার হচ্ছে হ্যামলেট নিজে। তাহলে সেই ট্র্যাজিক ক্যারেক্টারটা কাকে বলে? এটাকেও আমরা অ্যারিস্টটলের পোয়েটিক্সে পেয়ে যাই। কারণ ট্র্যাজেডি সম্পর্কে, নাটক সম্পর্কে যে থিওরি, সেটা কিন্তু অ্যারিস্টটলই দিয়েছেন বাবা, তার বিখ্যাত বই পোয়েটিক্স। তো অ্যারিস্টটল পোয়েটিক্সে বলছেন যে একজন ট্র্যাজিক হিরো কেমন মানুষ? an intermediate kind of personage, not preeminently virtuous and just, whose misfortune is attributed not to vice or depravity
বাট অ্যান এরর অফ জাজমেন্ট। অর্থাৎ একজন ট্র্যাজিক হিরো হচ্ছে মাঝামাঝি টাইপের মানুষ, না প্রচন্ড ভালো না খারাপ, অর্থাৎ না ভার্চুয়াস না জাস্টফুল, এবং যার জীবনে খারাপ সময় আসবেই। খারাপ সময়টা কোনো খারাপ লোকের দ্বারা নয়, তার নিজের জীবনের একটা এরর অফ জাজমেন্ট, একটা ভুল ডিসিশনের জন্য তার খারাপ সময়টা আসবে। সেই হচ্ছে ট্র্যাজিক হিরো বা ট্র্যাজিক ক্যারেক্টার। সত্যি তো বাবা, আমাদের লাইফে খারাপ সময় কেন আসে? আমাদের ভুল ডিসিশনের জন্য। আমরা যদি সবসময় সঠিক ডিসিশন নিয়ে চলতে পারি, যদি কাজ করার আগে 10 বার ভাবি, তাহলে কিন্তু আমাদের জীবনে খারাপ সময় আসবে না। কিন্তু অ্যাকচুয়ালি কি হয়, আমরা কেউ ভাবিই না। আমরা দুম করে কাজটা করে দিলাম, কাজটা করার পরে আমরা ভাবতে শুরু করছি, যা করলাম, কি হলো, ভুল করে ফেললাম। তাহলে একজন ট্র্যাজিক ক্যারেক্টার সেরকমই, একজন ট্র্যাজিক হিরো সেরকমই, সে মাঝামাঝি মানুষ, না ভালো না খারাপ। তাহলে আমরাও তো মাঝামাঝি প্রত্যেকে, আমরা কেউই ভালো নই, আবার কেউ খারাপও নয়, আমাদের মধ্যে ভালো খারাপ দুটোই রয়েছে। আমরা আমাদের ভাগ্যে দুঃখ কষ্ট লেগেই থাকে। দুঃখ কষ্টটা কেন আমাদের, তাই না? দুঃখ কষ্টটা কেন? আমাদের নিজেদের কারণেই বাবা। আমরা কিছু এরর অফ জাজমেন্ট করি লাইফে, কিছু ভুল করি, সেই ভুল থেকেই কিন্তু আমাদের জীবনে দুঃখ নেমে আসে। সবসময় তো সঠিক কাজ সঠিক কথা আমরা নির্বাচন করতে পারি না, আর মানুষ মাত্রই তো ভুল করে, তাই না? তবেই তো মানুষ আমরা। আমরা যদি সব ঠিক করতাম তাহলে তো ভগবান হয়ে যেতাম, তাহলে আমরা কি মানুষ থাকতাম না? তাহলে এই জন্য আমরা প্রত্যেকেই আমাদের জীবনের ট্র্যাজিক ক্যারেক্টার, আমাদের লাইফের প্রত্যেকেই কিন্তু আমরা ট্র্যাজিক ক্যারেক্টার। তো ট্র্যাজেডিতে সেই ট্র্যাজিক ক্যারেক্টার থাকে বা ট্র্যাজিক হিরো থাকে, এবং ট্র্যাজেডির একটা প্রসেস আছে বাবা। ট্র্যাজেডির একটা প্রসেস আছে, ওই প্রসেসের দ্বারা ট্র্যাজিক ক্যারেক্টার যায়। ট্র্যাজিক ক্যারেক্টারের জীবনে একটা প্রসেস ঘটে, একটা স্টেজ আছে, সেই স্টেজের মাধ্যমে ট্র্যাজিক ক্যারেক্টার আস্তে আস্তে ডেভেলপ করে। প্রথমটাকে বলা হয় হিউব্রিস, সেকেন্ডটাকে হ্যামারসিয়া, তারপরটাকে পেরিপেটিয়া, তারপর অ্যানাগনোরিসিস, তারপর নেমেসিস, তারপর ক্যাথারসিস। তার মানে কি? হিউব্রিস মানে অহংকার, অত্যাধিক অহংকার চলে আসে ক্যারেক্টারের মধ্যে। কথাই বলে না, অহংকারী পতনের কারণ। ট্র্যাজিক ক্যারেক্টারের মধ্যে প্রথমেই অত্যাধিক অহংকার চলে আসবে, সেই অহংকারের ফলেই সে হ্যামারসিয়া করবে। হ্যামারসিয়া মানে কি? এরর অফ জাজমেন্ট বা ট্র্যাজিক ফ্ল, ভুল কাজ করে বসা। ভুল কাজ করে বসলো, ভুল কাজ করলেই লাইফে পেরিপেটিয়া আসবে, লাইফে আমূল পরিবর্তন আসবে, ভালো সময় খারাপের দিকে যাবে, সেটাই পেরিপেটিয়া, পরিবর্তন। পরিবর্তন যখন হবে তখন তোমার মধ্যে অ্যানাগনোরিসিস হবে, অর্থাৎ রিয়েলাইজেশন হবে। তুমি বুঝতে পারবে, যা এটা করেছি তার ফলেই আমার জীবনে এটা ঘটছে, আমি তো ভুলটা করেছি। অ্যানাগনোরিসিস, রিয়েলাইজেশন। অ্যানাগনোরিসিসের পর তোমার জীবনে নেমে আসবে নেমেসিস, অর্থাৎ তুমি যে ভুল করেছো সেই ভুলের শাস্তি। ভুলের শাস্তি সবাইকে পেতে হবে বাবা। জীবনে ভুল করলে তার শাস্তি আজ না হলেও একদিন পেতেই হবে, এটাই নিয়ম। এবং শেষে আমাদের জীবনে আসে ক্যাথারসিস, অর্থাৎ ডিস্ট্রাকশন, একেবারেই আমাদের জীবনের অন্তিম অবস্থা। তাহলে ম্যাকবেথের সাথে আমরা এটাকে দেখি একটু ম্যাচ করে। ম্যাকবেথের মধ্যে হিউব্রিস এলো, ম্যাকবেথ নিজেকে সবার চেয়ে মহান ভাবতে শুরু করলো। ম্যাকবেথ ভাবলো যে না, সে হচ্ছে একমাত্র যোগ্য ব্যক্তি যে স্কটল্যান্ডের রাজা হতে পারে। তাহলে সেই হ্যামারসিয়া, সেই হিউব্রিস, সে অহংকার ম্যাকবেথকে হ্যামারসিয়া করালো। হ্যামারসিয়া মানে ভুল কাজ। ম্যাকবেথ কি ভুল কাজ করলো? ম্যাকবেথ খুন করে দিল রাজাকে। ব্যাস, ডানকানকে খুন করে দিল,
খুন করার পরেই তার জীবনে পরিবর্তন চলে এলো। সে তো রাজা হয়ে গেল ঠিকই, কিন্তু জীবনে শান্তিটা উড়ে গেল, জীবনের শান্তিটাই চলে গেল ম্যাকবেথে। পেরিপেটিয়া, পরিবর্তন, ভালো থেকে খারাপ সময়ের দিকে। তারপর ম্যাকবেথের অ্যানাগনোলিসিস হলো, ম্যাকবেথ বুঝতে পারলো, তার রিয়েলাইজেশন হলো যে আচ্ছা আমি এই কাজটা করেছি বলে আজকে আমার এই কপাল, আজকে আমি পাপী, আমি পাপ করেছি। তারপর ম্যাকবেথের জীবনে নেমেসিস, ম্যাকবেথের জীবনে ওই পাপের ফল ম্যাকবেথকে ভোগ করতে হলো। তারপর শেষে সবকিছুর ক্যাথারসিস হয়ে গেল, সবকিছুর একটা কমপ্লিট এন্ডিং হয়ে গেল। ম্যাকবেথ শাস্তি পেয়ে গেল, ম্যাকবেথ মৃত্যু হলো, নাটক শেষ হয়ে গেল। তাহলে এইভাবে চলে বাবা যে কোনো নাটক, যে কোনো ট্র্যাজেডি, ট্র্যাজেডি এইভাবেই চলে, এটা নিয়ম, এটা হচ্ছে ট্র্যাজেডির প্রসেস। ট্র্যাজিক ক্যারেক্টার এই স্টেজগুলোর মধ্য দিয়ে যাবে, তবেই ট্র্যাজেডি কমপ্লিট হবে। আর ট্র্যাজেডির যে স্ট্রাকচারটা, ট্র্যাজেডি বললে ভুল হবে, যে কোনো নাটকের একটা স্ট্রাকচার থাকে, এই স্ট্রাকচারটাও আলোচনা করা হয়েছে। স্ট্রাকচারটা এরকম, স্ট্রাকচারটা হচ্ছে এরকম, এটাকে ফ্রি ট্যাক্স পিরামিড বলা হয়। ফ্রি ট্যাক্স, ফ্রি ট্যাগ বলে একজন জার্মান রাইটার, তার পিরামিড, ফ্রি ট্যাক্স পিরামিড। এটাও অ্যারিস্টটল বলেছেন। অ্যারিস্টটলের পোয়েটিক্সে নাটকের স্ট্রাকচার নিয়েও আলোচনা হয়েছে। এটা হচ্ছে নাটকের স্ট্রাকচার। এটার মানে কি, যে একটা নাটক এইভাবে এগোয়। অর্থাৎ প্রথমেই আমরা দেখতে পাই নাটকের এক্সপোজিশন, প্রথমেই নাটকে দেখতে পাই আমরা এক্সপোজিশন। এক্সপোজিশন মানে কি, নাটকের ঘটনাটা সেট হচ্ছে, বিভিন্ন কনফ্লিক্টগুলোকে ইন্ট্রোডিউস করা হচ্ছে, ক্যারেক্টারগুলোকে ইন্ট্রোডিউস করা হচ্ছে, সেটিং ইন্ট্রোডিউস করা হচ্ছে, কনফ্লিক্টগুলোকে ইন্ট্রোডিউস করা হচ্ছে, মেন ঘটনাকে ইন্ট্রোডিউস করা হচ্ছে। এক্সপোজিশন, ব্যাস ইন্ট্রোডাকশন হয়ে গেল। তারপর নাটকের ঘটনা উপর দিকে উঠতে থাকলো। এই যে উপর দিকে উঠতে থাকা, একে বলা হচ্ছে রাইজিং অ্যাকশন, একে বলা হচ্ছে রাইজিং অ্যাকশন। অ্যাকশনটা উপরে লিখলাম, রাইজিং অ্যাকশন। তাহলে ঘটনা উঠতে 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 ঘটনা চরমতম জায়গায় পৌঁছে যাবে, মানে এরপর আর ওঠা সম্ভব নয়, এরপর ওঠা সম্ভব নয়, তাকে বলা হয় ক্লাইম্যাক্স। নাটকে তো একটা টাইম থামতে হবে, তাই না? সাসপেন্স বেড়ে গেলেই তো চলবে না, সাসপেন্সের একটা শেষ আছে। সাসপেন্সের শেষটা হচ্ছে ক্লাইম্যাক্স, চরমতম মুভমেন্ট, সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যে কোনো সিনেমা, যে কোনো গল্পের। ক্লাইম্যাক্স যেই ঘটে যায়, নাটকের অ্যাকশন নামতে থাকে, তাকে বলা হয় ফলিং অ্যাকশন। অর্থাৎ ঘটনা এবারে আস্তে আস্তে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়, আমরা যারা অডিয়েন্স বা রিডার, দর্শক, আমরা বুঝে যাই যে ঘটনা কি ঘটতে চলেছে। নাটক বলো, সিনেমা বলো, নভেল বলো, সবের ক্ষেত্রে তাই ঘটে। শেষে হচ্ছে বাবা একবারই লাস্টে রেজলিউশন, অর্থাৎ ঘটনা একটা কনক্লুশনে চলে আসছে। তো এই যে বিষয়টা, এটা পিরামিডের মতো দেখো, এই জন্য ফ্রি ট্যাক্স পিরামিড বলছে। এটা হচ্ছে যে কোনো নাটকের প্লটের স্ট্রাকচার। প্লট এইভাবেই বাড়ে, প্লট এইভাবেই বাড়ে। আমরা যখন কিং লিয়ার পড়বো, কিং লিয়ারও আমরা সেম দেখতে পাবো। প্রথমে এক্সপোজিশন, সবকিছু ইন্ট্রোডিউস করা হবে, তারপর রাইজিং অ্যাকশন, তারপর ঘটনাগুলো আস্তে আস্তে উপরের দিকে উঠবে, তারপর ক্লাইম্যাক্স, নাটক তার চরমতম সীমায় পৌঁছে যাবে। তারপর নাটকে আস্তে আস্তে ফলিং অ্যাকশন, ঘটনাগুলো নিচের দিকে নামতে থাকবে, এবং শেষে নাটকের একটা এন্ডিং হয়ে যাবে, দ্যাট ইজ রেজলিউশন। ওকে, তাহলে আমরা নাটকের স্ট্রাকচারটাও বললাম,
আমরা ট্র্যাজেডির প্রসেসটাও বললাম, আমরা যে কোনো নাটক কিভাবে প্লে হয়, কিভাবে তার ঘটনাটা, তার প্লটের স্ট্রাকচারটা কেমন হয়, সেই প্লটের স্ট্রাকচারটা আমরা ফ্রিট্যাক্স পিরামিড থেকে আলোচনা করলাম। আমরা ক্লাস আজকে এখানেই শেষ করব। নেক্সট ডে আমরা বাকি বিষয়টাকে আলোচনা করব। অর্থাৎ আমাদের ইংলিয়ারের ক্লাস, প্রথম ক্লাস আজ এখানেই শেষ হলো।